রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের ভবিষ্যতের ভার। আজকে গল্পের তৃতীয় পর্ব বা শেষ পর্ব। কাপড় কেনাটা এবারে না হয় থাক, উমা বলে। বুঝি সবই। 3 মাস ধরে অত্যন্ত পুরনো কাপড় দুটো সেলাই করে কোনো রকমে চালাবার ইতিহাসটাও তার জানি, তবু চুপ করে থাকি। কিছুদিন ধরে আর একটা টিউশনির চেষ্টা দেখছি, এখনো জোগাড় করতে উঠতে পারিনি। মুদি কাল আবার এসেছিল, ওর আর কেরোসিন তেলওয়ালাটা দিয়ে দিলেই এখন চলবে। অন্যগুলো 2 দিন দেরি করলে ক্ষতি নেই। একটু হেসে উমা আবার বলে, খোকার জামা কাপড় আর কিনতে হবে না। তোমার সেই ছেঁড়া শার্টটা থেকে খোকার কেমন জামা করেছি দেখবে। অত্যন্ত খুশির ভান করে উমা তাড়াতাড়ি জামাটা এনে দেখায়। হাসি মুখে বলি, বাহ, চমৎকার হয়েছে তো। ওই ছেঁড়া জামাটা থেকে এমন সুন্দর হলো, তুমি দেখছি অ্যারেবিয়ান নাইটসের জাদুকরি। এবার সত্যিকারের আনন্দে তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। বলে, তোমার সব কথাই ঠাট্টা, কিন্তু আনন্দটাকে বেশিক্ষণ ধরে রাখা যায় না। কখন দেখি তা উবে গেছে। মনে মনে সংকল্প করি, এবার আর একটা টিউশনি জোগাড় করবই। ম্লান মুখে উমা এক সময় বলে, মামারা আর এখানে আসবেন না, বোধহয় কিছু মনে করে গেছেন। কেন? যত্ন টত্ন কিছুই তো করতে পারিনি। সত্যি তাদের ভালো করে যত্ন না করতে পেরে এমন লজ্জা হতো বলে উমা একটু হাসবার চেষ্টা করে। তারপর বলে, তারা তো আর রোজ আসেন না, 5-10 বছরে একবার, তাও যত্ন করতে পারলাম না। সত্যি কথা, কিন্তু যত্ন না করতে পারাতেই মুদির কাছে দ্বিগুণ ঋণ হয়ে গেছে। স্বজন প্রীতি হয়তো অন্তরের স্বতঃস্ফূর্ত জিনিস, কিন্তু তার পরিচয় দেবার সৌভাগ্য সকলের হয় না। আত্মীয় স্বজন আসার আনন্দের পেছনে অত্যন্ত স্থূল, অত্যন্ত হীন দুর্ভাবনাটাকে কোনো রকম ধমক দিয়েই চেপে রাখবার উপায় নেই। তুমি অত ভাবছো কেন বলো তো? এ মাসে না হয় 8 মাসে কাপড় চোপড় কিনলেই তো হবে। 30টা দিন বই তো নয়। ও মাসে তার আর উপরি খরচ নেই। কিন্তু ও মাসেও হয় না। হঠাৎ ডাক্তার ও ডাক্তারখানার বিল বেড়ে ওঠে। খোকার অত্যন্ত অসুখ, অনেক কষ্টে সেরে ওঠে। উমা বলে, দেখো, এ মাসটাও কাপড় না হলে চলে যাবে। সেমিস্টারে তালি লাগিয়ে নিয়েছি, কাপড়ের তলায় থাকবে। তালি থাকলেই বা কি দেখতে যাচ্ছে। খানিক থেমে বলে, তোমার জুতো জোড়াটা যেন এবারেও কিনতে ভুলে যেও না। পাগল হয়েছ? আমি নেহাত আহাম্মক তাই জুতো কিনবো বলেছিলুম। হাফ শোল আর হিল লাগিয়ে এই 3টে জায়গায় তালি দিলে এই জুতোকে আর 6 মাসের মতো দেখতে শুনতে হবে না। কিরকম মজবুত জুতো এ। উমা কি জানি কেন অন্যদিকে মুখ ফিরিয়ে থাকে। খানিক বাদে বলে, খোকার একটা বিলেতি দুধ এনো। এই সেদিন বিলেতি দুধ এলো, এর মধ্যে ফুরিয়ে গেল। এরকম খরচ করলে তো পারা যায় না, একটু বিরক্তিই হয়। মুখ ম্লান করে উমা বলে, এরকম আর কি খরচ করি? ডাক্তার তবু কতবার করে খাওয়াতে বলেছিল। আমি তো শুধু সকালে একবার খাওয়াই, আর বাকি তো শুধু অ্যারারুট দিই। জোর করে বলি, ডাক্তাররা ওরকম ঢের বলে, অ্যারারুট বেশি করে দিও। বিলেতি দুধ যখন ছিল না, তখন এদেশে ছেলে বাঁচত না। নিজের বেদনাময় সন্দেহের কাঁটাটাও বোধহয় ওই দিয়ে উড়িয়ে দেবার চেষ্টা করি। ইনফ্যান্ট ক্লাসে ছেলেগুলো বসতে পায় না, মাটিতে বসে। কটা বেঞ্চির অত্যন্ত দরকার। ঘরটাও বড় অন্ধকার। পেছন দিকে একটা জানলা ফোটালে ভালো হয়। সেক্রেটারি মশাই অত্যন্ত ভদ্রলোক, কিন্তু তার হাত নেই। বললেন, বোর্ড থেকে না হুকুম দিলে আমি তো কিছু করতেই পারি না। অনেক দিন বাদে বোর্ড থেকে সংবাদ এলো, জানলাটা সম্বন্ধে এখন কিছু করা যায় না। জানলার পেছনের জায়গাটা অপরের, তারা বোধহয় জানলা খুলতে দেবে না। তাছাড়া বাড়িওয়ালা থাকেন বিদেশে, তিনি জানলা হয়তো খুলতে চাইবেন না, ইত্যাদি অনেক হাঙ্গামা। সুতরাং জানলা খোলা হবে না। বেঞ্চি সম্বন্ধে কথা এই যে, ইনফ্যান্ট ক্লাসে ছেলের সংখ্যার কিছু ঠিক নেই, কখনো বাড়ে কখনো কমে।
সুতরাং তার জন্যে স্কুলের টাকার এই টানাটানির সময় বেঞ্চি কেনা সুবুদ্ধির কাজ নয়। অন্য ঘর থেকে একটা নিয়ে চালিয়ে দিলেই হবে। হয়তো কথাগুলো বিবেচকের মতো, কিন্তু মনটা ভালো নেই। কিছুদিন আগেই বোর্ড থেকে এক রহস্যময় আদেশ এসেছে মাস্টারদের ওপর। স্কুলে নির্দিষ্ট পাঠ্যের অতিরিক্ত কিছু পড়িয়ে যেন সময় নষ্ট করা না হয়। প্রথমটা কিছু বুঝতে পারিনি। হঠাৎ একদিন মনে হলো মাঝে মাঝে বাইরের বই থেকে ছেলেদের আমি গল্প গাছা বলি বটে। সেটা দূষণীয় ভাবিনি এবং তা লুকোনোর কোনো চেষ্টাও আমার ছিল না। কিন্তু সে সংবাদ বোর্ডের কানে হঠাৎ গেলই বা কী করে তাও বুঝতে পারি না। কিছুদিন আগে ইনফান্ট ক্লাসকে 1 ঘন্টা আগে ছুটি দেওয়ার নিয়ম নিয়েও একটু গোল হয়েছে। হুকুম এসেছে অনুগ্রহ করে প্রচলিত নিয়ম পরিবর্তন করবেন না। পাঠ্যপুস্তকের তালিকা সম্বন্ধে নতুন প্রস্তাব করতে গিয়েও অমনি বিফল হয়েছি। থার্ড পণ্ডিত মশাই একেবারে ডেকে নিয়ে গিয়ে বললেন, আপনারা ছেলে মানুষ, এখনো সরল প্রকৃতির, ওসব সংসারের মারপ্যাচ তো এখনো বোঝেন না। আপনি সরল মনেই গেলেন নতুন বই বদলাতে, লোকে তো আর তা বুঝবে না। তারা ভাবলে আপনি বইওয়ালাদের কাছে ঘুষ খেয়েছেন। ওরকম খায় যে মশাই, আপনি যে সরল মানুষ তা তো আর লোকে বুঝবে না। সমস্ত গাটা যেন কিরম রিরি করে উঠেছে। পণ্ডিত মশাইয়ের এই আকস্মিক অন্তরঙ্গতার কারণও বুঝে উঠতে পারেনি। স্কুলে ঢোকবার প্রথম দফাতেই তার সঙ্গে তার একটা অনুরোধ নিয়ে একটু ঠোকাঠুকি হয়েছিল। অনুরোধ না রাখার পরের দিনই তিনি হঠাৎ টিফিনের সময় নিজে থেকেই বলে উঠেছিলেন, হেডমাস্টার মশাই বলছিলেন সব ছেলের নাম তো রেজিস্ট্রিতে নেই। সেটা তো ভালো কথা নয়। অত্যন্ত কিন্তু হয়ে ফোর্থ পণ্ডিত মশাই বলেছিলেন, দেখুন এই 3 দিন বাদেই ওর বাপ এসে ভর্তি করে দেবে। এই 2 দিন অমনি আসছে, অমনি আসে আমি আর বারণ করতে পারি না। অত্যন্ত বিরক্ত হয়েছিলাম। আমি তো এরকম কোনো কথা বলিনি। আপনি তো বরং আমায় এই খোঁচাটা করতে বলেছিলেন থার্ড পণ্ডিত মশাই। সেই দিন থেকে পণ্ডিত মশাই একটু এড়িয়ে এড়িয়ে চলতেন। হঠাৎ তাই এই আত্মীয়তা একটু বিস্ময়কর লাগলো সেদিন। টিফিনের ঘন্টায় বিশ্রাম ঘরে চুপ করে বসে থাকি। কোথাকার রেল ভাড়া পয়সা কমেছে, উৎসাহের সঙ্গে সেই আলোচনা চলে। পাশে বসে সেকেন্ড মাস্টার থার্ড পণ্ডিত মশাইকে কোনো বড় বড় সাহিত্যিকের সঙ্গে তার কিরূপ অন্তরঙ্গতা আছে তারই গল্প বলেন। তিনি যে নিজেও একজন সাহিত্যিক একথা সম্প্রতি তিনি প্রকাশ করেছেন এবং এই বিস্ময়কর সংবাদ প্রকাশ হওয়ার পর থেকে নিজেদের সৌভাগ্য সম্বন্ধে সচেতন হয়ে সমস্ত স্কুল একটু ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। ছাড়া ছাড়া 2-1টা কথা শুনতে পাই, এই স্কুলে আর কদিন আছি বলুন? কি জানেন, ক্রিয়েটিভ ওয়ার্কের সঙ্গে এসব কাজ করা চলে না। কোনো রকমে পড়ে আছি বই তো নয়। লেখাটা পেইন হতে আমাদের দেশে একটু দেরি লাগে কি না, বিশেষত ভালো লেখা। বিলেতে হলে কি আর ভাবতে হতো? নতুনের কদর কি এদেশে বোঝে? এই ছোট্ট শুকনো মানুষটির দৃঢ় বিশ্বাস হতভাগ্য এই দেশ অত্যন্ত নির্বোধ বলেই তার অসামান্য প্রতিভার উপযুক্ত সম্মান অবিলম্বে দিতে পারছে না। পণ্ডিত মশাইও শোনেন বলে মনে হয় না। এই নিত্য নৈমিত্তিক একঘেয়েমি অসহ্য বোধ হয়। হাঁপিয়ে উঠি। ফনেও স্কুল ছেড়ে দিয়েছে। নিরবচ্ছিন্ন শান্তির স্কুল চলে। তার শেষ কীর্তি পকেটের ভিতরে জ্যান্ত হেলে সাপ এনে ক্লাসের মধ্যে ছেড়ে দেওয়া। থার্ড পণ্ডিত মশাইয়ের কাছে বেদম মার খেয়ে তারপর সে আর স্কুলে আসেনি। তার বাপ এসে স্কুলে বলে গেছে তার নাকি বিদ্যে হবার কোনো আশা নেই। সবাই তাই বলে। 2-1টা ছেলে এসে খবর দিয়েছিল সে নাকি এবার তার বাপের ব্যবসা দেখবে। সবাই বলেছিল বেনের ছেলে তো। 2টো টিউশনই গেছে। খোকার অত্যন্ত লিভারের দোষ হয়েছে, চিকিৎসা চলছে। আজকাল আবিষ্কার করেছি রাত্রে শুধু 2টি ছাতু খেয়ে থাকলে শরীর ভারী হালকা থাকে, অজীর্ণ হবার কোনো সম্ভাবনা থাকে না। উমা বলে, ওসব সেমিজ টেমিজ আজকালকার ফ্যাশন বই তো নয়। বয়স হয়েছে আর বাপু লজ্জা করে পড়তে। তা সেকেলে বলুক আর যাই বলুক লোকে, উমার বয়স 19 হয়েছে বটে। সেই দিন অতি কষ্টে রাগ সামলেছি। মাথাটা সকাল থেকে অত্যন্ত ধরা।
তবুও পড়িয়ে যাই। পড়াতে পড়াতে একটি ছেলের প্রতি কেমন সন্দেহ হয়, শুনছে না, জিজ্ঞাসা করলে কিছু বলতে পারে না। ধমক দিয়ে আবার পড়াতে আরম্ভ করি। হঠাৎ চোখে পড়ে ছেলেটা বই আড়াল দিয়ে অন্য কি পড়ছে। বইয়ের পেছনে ডিটেকটিভ উপন্যাস ধরা পড়ে। সমস্ত রক্ত যেন এক মুহূর্তে মাথায় উঠে যায়। পাজি কোথাকার, আমার মুখ দিয়ে ফেনা উঠছে আর তুমি ডিটেকটিভ উপন্যাস পড়ছো? কান ধরে হিড়হিড় করে ছেলেটাকে টেনে নিয়ে আসি। নিজের পৈশাচিক রাগে নিজেই হঠাৎ বিস্মিত হয়ে তাকে ছেড়ে দিই। সামান্য কারণে এমন রাগ তো আমার কখনো হতো না। এবার বর্ষাটা বড্ড বেশি দিন ভোগাচ্ছে। জুতোটা আরও 2 মাস বেশ পায়ে দেওয়া যেত। বর্ষার জন্যেই যা অনবরত ভেতরে জল ঢুকছে। তা বলে এই কদিন বর্ষার জন্য এমন জুতোটা ফেলে দিয়ে আবার একজোড়া কেনা তো আর যেতে পারে না। সর্দিটা বোধহয় এই ভিজে পায়ে থাকার জন্যেই বাড়ছে। মাথাটা আজকাল রোজই ধরে, কেমন যেন গায়ে জোর পাই না। উমা চিন্তিতভাবে মুখের দিকে চেয়ে বলে, তোমার কিন্তু গলার হাড় দেখা দিচ্ছে, তুমি আজকাল মোটে ভালো করে খাও না। হেসে তার পিঠ চাপড়ে বলি, হাড় থাকলেই দেখা যায়। স্কুলের শেষ 2 ঘন্টায় মাথার যন্ত্রণা অসহ্য হয়ে ওঠে। ডাক্তার বলেছে কিছুদিন রেস্ট নিন না, আপনি সেরে যাবে। বলি, হ্যাঁ এইবার নেব ভাবছি। আচ্ছা, এর কোনো ওষুধ টষুধ দেওয়া চলে না তো? কিছু না, শুধু বিশ্রাম নিলে আপনি সেরে যাবে। ক্লাসে শেষ 2 ঘন্টায় কিছুতেই বই খুলে পড়তে পারি না। আর সত্যি মাঝে মাঝে লিখতে দেওয়া তো আর খারাপ নয়, লেখাটাও তো দরকার। আমি তো আর ফাঁকি দেবার জন্য লেখাচ্ছি না। লেখার ভেতর দিয়েও তো ছেলেদের বেশ আনন্দের সঙ্গে শিক্ষা দেওয়া যায়। ভেবে চিনতে লেখার একটা খেলাও তো বার করা যেতে পারে। ছেলেদের বলি, কে কোন অক্ষর নিবি বল? এফ স্যার। আর সি। বেশ, আজকের পড়া থেকে নিজের নিজের অক্ষর যে কটা কথার আগে আছে খুঁজে খুঁজে খাতায় লিখে ফেল দেখি। দেখি কার ভাগ্যে কটা অক্ষর পড়ে। বেশি করে ছেলেদের আর বোঝাতে হয় না, কদিন ধরেই তারা এই খেলা করছে জানে। তারা উৎসাহের সঙ্গে বলে, হ্যাঁ স্যার, এই তো বেশ খেলার পদ্ধতি, ধরতে গেলে মাথা থেকে বেশ ভালো মতলবই বেরিয়েছে। একটা ছেলে অত্যন্ত তাড়াতাড়ি খাতা দিয়ে বলে, আমার ওয়াই ছিল স্যার, হয়ে গেছে। আচ্ছা, এবার ই ধরো। ছেলেরা কি বোঝে জানি না, কেউ আর খাতা নিয়ে আসে না। হঠাৎ ঘন্টার শব্দে জেগে উঠি। চমকে দেখি ঘুমোচ্ছিলাম। টেবিলের ওপর পা তুলে দিয়ে চেয়ারের পিঠে মাথা রেখে ঘুমোচ্ছিলাম। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।